দাদি এ কোন পাগলের সাথে আমায় বিয়ে দিল? বউয়ের শাড়ির আঁচলে হাত দিলাম, এতেই ফুলদানি ছুঁড়ে মারল। যেখানে আজরাফ ফাহিমের সাথে কথা বললে সকলের শরীর কাঁপতে থাকে, সেখানে ওই পাগল মেয়ের সাহস কত বড় আমার দিকে ফুলদানি ছুঁড়ে দেওয়ার। বাসর রাতে সদ্য বউয়ের কাছ থেকে অপমানিত হয়ে মাথা গরম হয়ে গেল আজরাফ ফাহিমের। ফুলদানির কাঁচের বোতল তার কপালের সাথে বাড়ি লাগায় কপালে কিঞ্চিত কেটে গেছে। দাঁতে দাঁত চেপে ধাক্কা দিয়ে বউকে বিছানায় ফেলে দেয়। রাগের বশে বেডসাইড টেবিলে রাখা সিগারেটের অর্ধাংশ ছাই ছাই হয়ে যাচ্ছে। শেষটুকু ছাই হওয়ার পূর্বেই সেটি নিয়ে বউয়ের মেহেদি রাঙানো হাতে চেপে ধরে। মেয়েটি চিৎকার করতে নিলেই আজরাফ ধমকে ওঠে। ঘোমটার আড়ালে মেয়েটি ঠোঁট চেপে নিভৃতে কান্না করতে লাগলো। আজরাফ প্রায় 3 মিনিট সময় পুড়ে যেতেই সিগারেটটি চেপে মুছে ডাস্টবিনে ফেলে দিল। মেয়েটির দিকে চেয়ে পাত্তাহীন হেসে রুমের বাইরে গিয়ে চিৎকার করে তার বন্ধু আকবরকে ডাক দেয়। আকবর তো নিজের বউয়ের সঙ্গে একটু সোহাগ করতে নিয়েছিল, কিন্তু তার হয়ে উঠল না। জল্লাদ বন্ধু চিৎকারে ধরফুরিয়ে বউয়ের শরীরের উপর থেকে উঠে পড়ল। আকবরের বউ মিসেস কুসুমা মুখ কুচকে বলে, উফ, যখনই জামাইয়ের আদর খেতে যাব তখনই তোমার বন্ধু নতুন নতুন তালবাহানা শুরু করবে। এসবের মানে কি? দাদি বউ এনে দিল, তাও তোমার বন্ধুর অভিযোগের শেষ নেই। আকবর চুপটি করে নিজের লুঙ্গির গিট মেরে বউয়ের কথার জবাব দিল না, তৎক্ষণাৎ বেরিয়ে গেল। মিসেস কুসুমা নিজের বুকের উপর ব্লাউজ জড়িয়ে নিয়ে ঘুমানোর প্রস্তুতি নেন। মনে মনে দু বন্ধুকে এক দফা বকাঝকা করে চোখ বুজে নেয়। আজরাফ তার বাসর রুম থেকে সোজা স্টাডি রুমে গিয়ে ফার্স্ট এইড বক্স বের করলো। মেয়েটিকে মনে মনে শখানেক গালি দিতে দিতে কপালের কাঁটা অংশের ব্যান্ডেজ করে নিল। তবে এতেও তার মাথা ঠান্ডা হলো না। রুমের মধ্যে প্রান্ত প্রান্ত পায়চারি করে চলেছে। আকবরকে সামনে জ্যান্ত পেলেই চিবিয়ে খাবে। তখনই স্টাডি রুমে ধরফুরিয়ে চলে এলো তার বন্ধু আকবর। আজরাফ সিংহের মতো গচড়িয়ে বলল, আকবর, সত্যি করে বল, দাদি যে মেয়েকে আমার জন্য বউ করে আনলেন, সে কি পাগলা গারদের রোগী ছিল? জল্লাদ বন্ধুর কথা শুনে আমতা আমতা করতে লাগলো আকবর। আজরাফ দাঁতের দাঁত চেপে কিছু বলার পূর্বেই তার পিঠে ধরাম করে কে যেন মেরে দিল। দুজনে চমকে তাকায়। আজরাফ এর দাদি খাদিজা বেগম লাঠি ধরে দাঁড়িয়ে নাতির কর্মকাণ্ড পরখ করছিল। দাদিকে দেখে চোখ মুখ কালো করে অভিমান মিশ্রিত গলায় বলে, এ তুমি ঠিক করলে না, নিজের জন্য পাগলি সতীন নিয়ে এলে? এটা কোনো কথা? জানো, বাসর ঘরে ঢুকতেই ফুলদানি দিয়ে আঘাত করলো। ভাবো, ভবিষ্যতে তো আমার জীবন তেজপাতা বানিয়ে ছাড়বে ওই মেয়ে। একদম ভালো হবে। ইচ্ছাকৃত তোর জন্য আমি ওই মেয়েকে ধরে বেঁধে এনেছি। সারাদিন ব্যবসা সামলে বাসায় ফিরে কখনো নিজের দিকে খেয়াল করেছো? একজন সঙ্গী না থাকলে জীবনটা আধমরা লাগে রে নাতি। ব্যাস দাদি, প্লিজ, তোমার ওই সামান্য টাকার নাতবউকে আমার চোখের সামনে থেকে সরাও। আই সোয়ার আই উইল কিল হার ওয়েন আই সি হার এগেইন। আজরাফের কাঠিন্য মুখশ্রী দেখে দাদি আর আকবর চমকে গেল। আজরাফের কপালে ব্যান্ডেজ দেখে দুজনে অবাক হয়েছে। ব্যাপার কি তা বুঝতে না পারলেও এটুকু আন্দাজ করতে পারল রুমের ভেতরে কিঞ্চিত বড় কিছু ঘটেছে। দাদি বিনা বাক্য ব্যয় করে নাতির রুমের দিকে পা বাড়ায়। আকবরকে কিছু বলার সুযোগ না দিয়ে রাগে ধূপধাপ পা ফেলে বাহিরে চলে যায় সে। তার পেছনে গার্ড যেতে নিলেই আজরাফ তাদেরকে হাতের ইশারায় থামিয়ে দেয়। এ দেখে আকবর বিরক্ত চোখে তার পরিচিত গার্ডকে ঠিক করে দেয়। তার দিকে চেয়ে বলে, শোনো, ভাইয়া এখন রেগে বাইরে যাচ্ছে, তার পেছনে গার্ড পাঠাও রাইট নাও। ইয়েস স্যার। দাদি খাদিজা বেগম নাতির রুমে এসে নাতবউকে কোথাও না পেয়ে ভ্রু নেড়ে বারান্দায় গেলেন। দেখতে পেলেন ছোট বাচ্চার মতো নিজেকে চেপে ধরে বিড়বিড় করে কি যেন প্রলেপ করে চলেছে নাতবউ। খানিক চিন্তিত হয়ে তিনি নাতবউকে আদুরি কণ্ঠে ডাক দিয়ে উঠলেন। নাতবউ শুনছো? দাদির মোলায়েম কণ্ঠে মেয়েটি ছলছল চোখে তাকায়। নাতবউয়ের চোখে পানি দেখে তিনি ঠান্ডায় এগোতেই আহ মৃদু শব্দ করে উঠলেন। মেয়েটি দেখে কিছু একটা বুঝতে পেরে সে নিজেই উঠে দাঁড়িয়ে দাদিকে ধরে বিছানায় বসিয়ে নিজেও বসল। দাদি নাতবউয়ের মাথায় হাত বুলিয়ে বলেন, কি গো নাতবউ, স্বামীর কপাল ফাটিয়ে দিলা কেন?
কেউ তার সোয়াকে অমনে মারে নাকি? মেয়েটি চিন্তিত ভঙ্গিতে দাদির কথাগুলো মনে আওড়ায়। পরক্ষণেই দুহাতে মুখ চেপে ধরে মৃদু চিৎকার করে উঠল। দাদির গলা জড়িয়ে ধরে বলে, দাদি, ওই খচ্চর কি আমার স্বামী? কিন্তু স্বামী হলে এসেই কেন লাজ লজ্জা ছাড়া শাড়ির আঁচল ধরে টানছিল? ছি, কেমন নাতি আপনার? আবার বলে আমাকে নাকি বউ বলে মানতে পারবে না, তার নাকি কোন না কোন প্রেমিকা আছে, তাই আমাকে ধরেই বিছানার নিচে এই এই ঠান্ডা টাইলসের উপর ঘুমাতে বলছিল। আমি তাও মেনে নিতাম দাদি, কিন্তু পরে দেখি তিনি কোনো কথা ছাড়া আমার শাড়ির আঁচল জোরে টান দিচ্ছিল, তাই রাগে আমি ফুলদানি ছুঁড়ে দেই। আমাকে মাফ করে দিও দাদি, প্লিজ। দাদি অভিজ্ঞের ন্যায় মাথা নাড়িয়ে সায় জানায়। তবুও মনে মনে নাতির রাগ নিয়ে হতাশা বোধ করলেন। খুব কষ্টে বিয়েটা করিয়েছিলেন, কেননা নাত বউয়ের কথা মতো নাতি তার অন্য মেয়ের ফাঁদে পা ফেলেছে। না হলে তার নাতি কখনো বাসরাতেই নিজ বউকে অপমান করতো না। নাজিবা দাদিকে নির্জীবভাবে বসে থাকতে দেখে মনে মনে ভাবে, দাদিনকে জলছানো হাত দেখানো যাবে না, না হলে স্বামী স্ত্রীর মধ্যকার কথা নিয়ে বিরূপ প্রভাব ফেলবে, তখন মানুষটা আরও অসুস্থ হয়ে পড়বে। মনের ভাবনা মনে রেখে ঝলসানো হাতটা গুটিয়ে মলিন কণ্ঠে বলে, আই এম সরি দাদি, স্বামী আসলে তার কাছে মাপ চেয়ে নিব। না রে নাতবউ, আমার নাতিটা সরল মনেরই। তবে বাকি কথা বলার পূর্বেই কারো উচ্চ শব্দে দুজনে চমকে যায়। নাতির গলার শব্দ শুনে বুঝতে পারে সে রুমের দিকে আসছে। এতে তিনি নাতবউকে কিছু বলার সুযোগ পেলেন না। অন্যথায় স্বামীর রাগান্বিত মুখশ্রী দেখে যদি নাজিবা জ্ঞান হারায়, সেই ভয়ে তাড়াতাড়ি মুখের উপর ঘোমটা আটসাটভাবে টেনে নেয়। তার এই ভয়ের কারণ স্বামী যদি এসে তাকে তার রুমের মধ্যে দেখে রেগে যায়, তখন তো তার দাদি শাশুড়ির সামনে চড় খেতে হবে। এই ভেবে ভয়ে ঘোমটার আড়ালে ঠোঁট চেপে ধরল। আজরাফকে তার গার্লফ্রেন্ড তাবাসসুম কল করে তার কান্নাকাটি শোনাচ্ছে। এতে বেশ বিরক্ত বোধ করলেও শান্ত মনে প্রেয়সীকে সামলানোর প্রচেষ্টা করছে সে। সে সময় দাদি আর তার বন্ধুর সাথে কথা শেষ করে সে প্রেয়সীর নিকট ছুটে গিয়েছিল, কেননা কোনো এক মাধ্যমে তাবাসসুম তার বিয়ের খবর জেনে যায়। আর ওই মাধ্যম কিসের সেটা পরিপূর্ণভাবে বের করার সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে আজরাফ। সে চেয়েছিল তার কাগজে কলমে বউকে তার ভালোবাসার মানুষটির ব্যাপারে জানিয়ে সেপারেশনের ডিল করবে, কিন্তু মেজাজটাই গরম করে দিল পুরো কথা না শুনেই। টাইলসের উপর ঘুমাতে বলে মেয়েটার শাড়ির আঁচল বিছানার কোণায় লেগে থাকতে দেখেছিল, তাই তো শুধু উপকার করতে আঁচল টান দেওয়ায় পরেই এই আজরাফের দিকে ফুলদানি ছুঁড়ে দিল। এর মজা সে হাড়ে হাড়ে বুঝাবে ওই পাবনার পাগল মেরে। মনের মধ্যে উত্তম পরিকল্পনা নিয়ে শয়তানি হাসল। রুমে ফিরে কাউকে না দেখে শান্তি শ্বাস ছেড়ে ওয়াশরুমের দিকে যেতেই ঠাস করে নাকি বা রেখেল। উফ উফ করে উঠল সে। নাক ডলে মলে দরজা খুলতে নিয়ে বুঝল দরজার ভেতর থেকেই অফ করা। সেই সাথে ভেতরে কোনো মানবী থাকতে পারে তা নিয়ে নিশ্চিত সে। ধরাম করে দরজা বিকট শব্দে লাথি দিয়ে এসে আলমারি খুলে তার পরনের ট্রাউজার আর টি শার্ট বের করলো। দরজার শব্দ হওয়ার ভয়ে চুপসে গেল নাজিবা। ঢোক গিলে তার পরনের ওড়না দিয়ে ঘোমটা সমান মুখ ঢেকে নেয়। দরজা খুলে বের হতে আজরাফ আক্রোশ ভরা কণ্ঠে বলে, আই মেয়ে, শুনে রাখ, তুই আজকের রাতটুকু এখানেই থাকবি, কিন্তু পরের দিন থেকে তোর জায়গা হবে উপরতলার বদ্ধ রুমে। তোর জন্য ওই রুম খুলে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিতে বলবো। তোর লাগেজের একটা কাপড়ও যেন আমার আলমারিতে না দেখি। নাজিফা মাথা নুয়ে নিবিড় কণ্ঠে বলে, কেন? এটা তো আমাদেরই রুম। আমাদের রুম শব্দ দুটির কারণে শান্ত দৃষ্টিতে আজরাফ ঘোমটাটা না রমণীর দিকে তাকিয়ে বলে, হাতের ক্ষত কি বাড়াতে চাও? চাইলে বলো, বাড়িয়ে দেই। নাজিবা নুয়ে গেল। আজরাফ তাচ্ছিল্যে হেসে বিছানায় টান টান হয়ে শুয়ে পড়ে। শোয়ার 5-6 মিনিট পরেই ক্লান্তির রেশে ঘুমিয়ে পড়ল। অথচ এক কোণায় অবহেলার চোখে অশ্রু ফেলতে লাগলো নাজিবা। জীবনটা বুঝি এরূপই বিভীষিকাময়। বিয়ের পর স্বামী সোহাগের বিনিময়ে পেলেও অবহেলা বোঝার উপাধি। কথাহীন স্বামী যে সাইডে ঘুমিয়ে আছে
তার দিকে ধীর স্থির পায়ে হেঁটে স্বামীর মুখশ্রীর উপর ঝুঁকল। নাজিবা নিজের ঘোমটা সরিয়ে স্বামীর মুখশ্রীর দিকে অপলক চেয়ে রইল। ঠোঁটের কোণে মিষ্টি হাসি টেনে মনে মনে বলল, কি ভেবেছেন আপনি? আমার শরীরে আঘাত করলে বুঝি আমি দূরে সরে যাব? না গো, বহু সাধনার পর আপনার বউ হওয়ার সুযোগ পেয়েছি। কেমনে তা ব্যর্থ হতে দেই? কিশোর বয়সের পাগলামিপনা প্রেম আমার। এমনিই কি তুড়ি বাজালে আপনার সো কল্ড গার্লফ্রেন্ড আমার থেকে ছিনিয়ে নিতে পারবে? হাহ, আমিও নাজিবা মুসরাত। পাগলামিপনা শুরু হবে, সেই পাগলামিপনায় অতিষ্ঠ হয়ে আপনি নিজেই ভালোবেসে ফেলবেন আমায়। আই প্রমিস ইট টু মাই সেলফ। নাজিবা নিজের ভাবনায় নিজেই সন্তুষ্ট হয়ে আজরাফের নাকের উপরে লাল রঙে রাঙানো ঠোঁট দিয়ে চুমু খেল। কিন্তু এতে তার যে ভেতরে লোভ জাগবে কে জানত। এক চুমু দিয়ে মন না ভরায় স্বামীর পুরো মুখশ্রীতে চুমু মেখে লেপটে দিল। পরক্ষণে কী ভেবে যেন সে চটজলদি হ্যান্ডব্যাগ থেকে ফোন বের করে তার সুশ্রী স্বামীর লাল রাঙানো চুমুর ছবি নিয়ে রাখল। মোক্ষম সময়ে ছবিটি কাজে লাগাবে বলে ভেবে রাখল সে। গুনগুন করে আজরাফের রুম হতে বের হয়ে গেল। রুমের বাইরে এসে দরজা ভিড়িয়ে এদিক ওদিক চেয়ে চটজলদি তার জন্য বরাদ্দকৃত রুমে ঢুকে পড়ল। রুমটি আজরাফের রুমের বিপরীত দিকে মুখোমুখি রেডি করে রেখেছে তার দাদি শাশুড়ি। সে সময় রুমে দাদিকে সেই অনুরোধ করেছিল যেন তার রুমটি স্বামীর রুমের মুখোমুখি রেডি করে রাখা হয়। খাদিজা বেগম মাথা নেড়ে আকবরকে খবরটি দিল। সেও মনে মনে ভাবি বুদ্ধিমত্তার তারিফ করল। রুমটি সজ্জিত করতে সার্ভেন্টস পাঠিয়ে দেয়। নাজিবার অন্তর পড়ছে ভালোবাসার মানুষটিকে কাছে পেয়েও দূরে সরে থাকার যন্ত্রণায়। তবুও গন্তব্যের দিকে লক্ষ্য রেখে নিজেকে ধাতস্থ করে বিছানায় শুয়ে ঘুমিয়ে যায়। স্যার, একটা ভুল হয়ে গিয়েছে। কাপা গলায় মেন্টাল হসপিটালের ডক্টর সিফাত হাসান বলেন। কথাটি শুনে রকিং চেয়ারে হেলানো লোকটির মুখশ্রী হতে শান্তির রেশ কেটে গেল। সে রকিং চেয়ার থামিয়ে দিয়ে ধীরস্থির হয়ে বসে। গাম্ভীর্য কণ্ঠে বলে, ভনিতা আমি মোটেও পছন্দ করি না, যা বলার সরাসরি বলুন। ডক্টর সিফাত হাসান ঢোক গিলে বলেন, স্যার, বিগত এক সপ্তাহ ধরে মেয়েটিকে কোথাও পাওয়া যাচ্ছে না। আমরা ভেবেছিলাম হাসপাতালের ভেতরেই বোধহয় কোথাও লুকিয়েছিল মেয়েটি, কিন্তু পুরো হাসপাতাল খুঁজে যখন পেলাম না তখন আমি গোপনে লোক লাগিয়ে দিয়েছিলাম, কিন্তু নিখোঁজই রইল সে। রকিং চেয়ারের হ্যান্ডেল শক্ত করে ধরে রাগে কাঁপতে লাগলো লোকটি। হুঙ্কার ছেড়ে দাঁড়িয়ে যায়। ফোন কানে চেপে বিশ্রী গালি দিয়ে বলে, শুয়োরের বাচ্চা, তোকে কতবার বলেছিলাম মেয়েটিকে দেখে রাখতে? শালার নুন ভাত খেয়ে এখন খবরটা শোনাচ্ছিস? ফোন রাগ কুত্তার বাচ্চা। ফোন রেখে তৎক্ষণাৎ লোকটি তার পিএকে কল দিয়ে বলে, রিমন, মেয়েটি পালিয়ে গেছে, এর শোধ তুল। শোন, এত বছর যাবত যে ডাক্তার তার জন্য নিয়োজিত ছিল তাকে ধরে পথের কাঁটা হিসেবে সরিয়ে দে। আশা করি কি করতে হবে ভালোই জানিস। ইয়েস স্যার, কাজটি আজকেই হয়ে যাবে। আর শোন, নিউজেও যেন খবরটি ছড়িয়ে পড়ে। হেডলাইন আমি যা বলছি তাই যেন ছাপানো হয়। ডাক্তার সিফাত হাসান, যিনি কিনা মেন্টাল হাসপাতালের জন্মমান্য মানব, তার দ্বারা এক পাগল মেয়ের রেপ হওয়ায় অনুশোচনা বোধে তিনি নিজেই আত্মহত্যার পথ বেছে নিলেন। বুঝছিস? অনেক ভালোভাবেই স্যার। লোকটির ফোন রেখে পুনরায় শান্তি মনে রকিং চেয়ারে হেলান দিল। চোখ মুখে গাম্ভীর্যতা রেখে বলতে লাগে, কি মনে করো মেয়ে, পালিয়ে কত দূর যাবে? তোমাকে ত্যায্য কলঙ্কিত কেমনে বানানো যায় সেটা ভালোভাবেই আয়ত্তে আছে। হা হা করে রুম কাঁপিয়ে হাসতে লাগলো লোকটি। সূর্যের আলো রুমে পড়তেই আজরাফের ঘুম ফুরিয়ে গেল। আড়মোড়া হয়ে উঠে বসলো। তার ফোনের বাটন চেপে দেখে তাবাসুম 5-6 মেসেজ দিয়ে মেসেঞ্জার ভরিয়ে ফেলেছে। সে চিন্তিত মনে মেসেঞ্জারে চাপ দিয়ে দেখতে পেল তাবাসুম অহেতুক বিষয় টেনে তার নামে অবাঞ্ছিত কথা লিখেছে। দাঁতে দাঁত চেপে তাবাসুমের ফোনে কল লাগায়। অন্যথায় তাবাসুম তার ধনাঢ্য ক্লায়েন্টের রুমে বস্ত্রহীন হওয়ার জন্য শাড়ির আঁচল ফেলে দিল। ব্লাউজের বোতামে হাত দেওয়ার পূর্বেই তার ফোনে অসময়ে কল চলে আসে। বিরক্ত হলো। ক্লায়েন্ট ভ্রু কুচকে তাকায়। এতে অপ্রস্তুত হয়ে পড়েই তাবাসুম জোরপূর্বক হেসে বলে, Just give me 5 minutes. ক্লায়েন্ট মাথা নেড়ে বিরক্ত সূচক তাবাসুমকে ছেড়ে দিল।
হাতে ওয়াইনের গ্লাস নিয়ে চুমুক দিতে ব্যস্ত হলো। তাবাসসুম তড়িঘড়ি ফোন হাতে নিয়ে দেখে আজরাফের কল। ভয় পেয়ে গেল সে। যথারীতি নিজেকে সামলেই সে ন্যাকা গলায় কান্নার ভান ধরে বলে, বাহ জান, বউয়ের জামরস খেয়ে বুঝি আমাকে মনে পড়লো। সারা রাত তো ভালোই মজা লুটেছ, এখন কেন কল দিলে? হ্যাঁ বলো, কি হলো? মুখে কথা নেই কেন এখন? তাবাসসুম, তুমি নিজেও জানো, তুমি রাগ করায় তোমার রাগ ভাঙাতে হাফ টাইম তোমাকে দিয়েছিলাম। বাহিরে খাইয়ে গিফট কিনে দিয়েছি। তারপর যে তুমি খুশি হওয়ার পর তোমাকে তোমার বাসায় দিয়ে আমি আমার বাসায় ফিরলাম। বাসরাতের হাফ টাইম আমি বউকেও দেইনি, তোমাকেই দিয়েছিলাম। সেখানে তুমি বলছো আমি আমার ওয়াদা ভেঙে বাসর করে কল দিলাম। shame on you, তাবাসসুম। ফোন কেটে আজরাফ দাঁড়িয়ে যায়। রাগে ফোন বেডের উপরে ছুঁড়ে মেরে ওয়াশরুমে ঢুকে পড়ে। তার যে একটা বউ আছে এই নিয়ে তার কোনো রূপ ভ্রুক্ষেপ নেই যেন। ব্রাশ করার সময় আয়নায় নিজের চেহারা দেখেই রাগ বেড়ে গেল তার। কেননা তার মুখশ্রীতে কোনো মেয়ের ঠোঁট বসানো ছিন্ন স্পষ্ট লক্ষিত হচ্ছে। অসময়ে রাগ করে লাভ নেই ভেবে গোসলের জন্য ঝর্ণার নিচে দাঁড়িয়ে যায়। গোসল সেরে ট্রাউজার পরে তোয়ালেতে গা মুছতে মুছতে আয়নার সামনে এসে দাঁড়িয়ে যায়। বেডসাইড টেবিলের কফির মগ রাখা দেখে কফির মগটি হাতে নিল। এক হাতে মাথা মুছে আরেক হাতে যেই না কফির মুখে চুমুক দিল, সাথে সাথেই রুম কাঁপিয়ে এক চিৎকার দিল আজরাফ। আপনি না আমার বিবি যান, তো আমার জন্য মরিচের গুঁড়া মেশানো কফিটা অবশ্যই আপনারও খেতে হবে। ডাইনিং টেবিলে ঘোমটা দেওয়া রমণীকে দেখে ভ্রু কুচকে বলল আশরাফ। খাদিজা বেগম নাতির দিকে হতভম্ব দৃষ্টিতে তাকায়। নাতবুর কাজুমজু ব্যবহার স্পষ্ট বোঝাচ্ছে যে সে কৌশলে কফিতে মরিচের গুঁড়া মিশিয়েছে। খাদিজা বেগম গলা কেশে নাতির দৃষ্টি আকর্ষণ করলো। আজরাফ শান্ত চোখে দাদির দিকে তাকায়। তিনি নাতির হাতের উপর হাত রেখে বলে, দাদু ভাই, যা হয়েছে ভুলে জানা, নাতবউ আর অমন করবে না। নো দাদি, স্বামীর কথা মান্য করা স্ত্রীর কর্তব্য। সো আই ওয়ান্ট টু সি হার রেসপন্সিবিলিটি ফর মি। আকবরও তার বন্ধুর কথার উপরে কিছু বলার মতো পেল না। তার পাশে ভীতিগ্রস্ত হয়ে বসে রইল তার বউ কুসুমা। সে করুণ চোখে মেয়েটির দিকে তাকায়। সে ঘোমটার আড়ালে কিরূপ আচরণ করছে তা বোঝা মুশকিল। অন্যথায় নাজিবা অপলক তার স্বামীর দিকে চেয়ে আছে। সাদা শার্ট, কালো প্যান্ট, কালো স্যুটের মধ্যে শ্যামবর্ণ পুরুষের সৌন্দর্য যেন 1.5 গুণ বেড়ে গিয়েছে। মুখশ্রীর মধ্যে রাগের ছড়ানো লাল আভা যেন সেই সৌন্দর্যকে আঁকড়ে ধরেছে। আপন মনে হেসে স্বামীর এগিয়ে দেওয়া হাতে থাকা কফির মগটি স্পর্শ করে সে। মেয়েটির স্পর্শে আজরাফের শরীরে অন্যরকম এক বিদ্যুৎ খেলে গেল। নাজিবা কফির মগটি নেওয়ার সাথে সাথেই আজরাফ নিজের হাত গুটিয়ে নেয় পকেটে, যা নাজিবার চক্ষু আড়াল হয় না। স্বামী চক্ষুদ্বয়ের মাঝে চেয়ে কফির মগে চুমুক দেয়। এক চুমুকে কফির মগ খালি করে ফেলে। ডাইনিং রুমে পিনপতন নীরবতা চলছে। কাজের খালা মিনা আপা তার খালাম্মার কানে ফিসফিসিয়ে বলে, খালাম্মা কিছু করেন, বড় সাহেব আর বড় বেগম দুজনই কষ্ট পাইতাছে। দেখেন তাদের গাল দুইটা কেমন লাল করে লাল হয়ে আছে। বড় সাহেবের ছাল খাওয়ার অভ্যাস আছে, মান না যায়। বেগমের কি এসব অভ্যাস আছে? কাজের খালার কথা শুনে খাদিজা বেগম নাতির উপরে চটে গেলেন। টেবিলের উপরে জোরে থাবা মেরে আজরাফকে বলে, দাদু ভাই, এখনই অফিসে চলে যা। নাতবর শরীর কেমন ঘামছে দেখেছিস? তোর না হয় ঝাল খাবারের অভ্যাস আছে, নাতবরও একই অভ্যাস থাকবে বলে কোনো কথা নেই। আজরাফ ভেটকিটায় হাসি দিয়ে বাসা থেকে বেরিয়ে যায়। তার সঙ্গে আকবর বুকে ইশারা করে বন্ধুর সঙ্গে গেল। কুসুমা স্বামীকে যেতে দেখেই চটজলদি বসা থেকে উঠে দাঁড়ায়। সদ্য নববধূর কাছে গিয়ে ঘোমটা খুলে নেয়। আশ্চর্য হয়ে গেল তারা দুজনে। তাদের সামনে মনে হচ্ছে লাল টকটকে পরি দাঁড়িয়ে আছে। তার মুখশ্রী লালাক্ত হয়ে ছিটকে উজ্জ্বলতা ছড়াচ্ছে। কুসুমা তো বউকে ঘোমটা আড়ালে দেখার সুযোগই পাননি, তাই অবাক হয়। কিন্তু খাদিজা বেগমের অবাকতা আকাশচুম্বী। কেননা তিনি বিয়ের পিড়িতে নববধূর রূপে শ্যামার রং লক্ষ্য করেছে। তবে এই কোন বধূ তাদের বংশে চলে এলো? এই ফুটন্ত গোলাপের স্থান তো মাটিতে নয়, হৃদয়ে বিরাজিত। খাদিজা বেগম কুসুমাকে ইশারা করে। সেই ইশারা বুঝতে পেরে টেবিল থেকে রসমালাইয়ের বাটি নিয়ে 2 রসমালাই
বধূর মুখে পুরে দেয়। নাজিবা মিষ্টি দুটা চিবিয়ে চিবিয়ে নিজেকে ঠান্ডা করলো। এতক্ষণে যেন তার ঝালে পেট ফেটে যাচ্ছিল। খাদিজা বেগম নাত বউয়ের মাথায় চুমু খেয়ে বলে, মাশাল্লাহ, আমার নাত বউ সেরা সেরা, তার তুলনা হয় না অন্য মেয়ের সামনে। তবুও নাত বউ, স্বামীর সঙ্গে মজা করতে বারণ করব না, একটু দেখে শুনে মজা করিও। কুসুমা মুখ ভেটকিয়ে বলে, কি বলেন দাদি? ওই দামড়া পোলার লোকে এখন ভেবে চিনতে মজা করতো নাজেবা ভাবি? কি করব বলো, দাদু ভাইয়ের যে রাগী, আমার উপর তো রাগ দেখায় না, কিন্তু বাইরের মানুষ কিছু করলেই হলো ধুমধাম মারা শুরু করে দেয়। নাজিবা দাদি ও তার কুসুমা ভাবির আলাপ শুনে গলা কেশে দাদিকে জড়িয়ে ধরে বলে, দাদি আপনি চিন্তা করিয়েন না, ওনার যা গোমরামুখো স্বভাব সেটাই আমি বদলাতে চাই। তার চেয়ে বড় ব্যাপার কোনো শাকচুন্নি ওনার লাইফকে হেল্প করছে, সেটাও তো বের করতে হবে, তাই না? দুজনে ও রাইটস বলে সম্মতি দেয়। খাদিজা বেগমের ওয়াশরুমে যেতে হবে বিধায় তিনি নিজ রুমের দিকে ফিরে যায়। কুসুম নাজিবাকে আঁকড়ে ধরে বলে, ভাবি বাসর রাতে এক্সপিরিয়েন্স বলো প্লিজ। নাজিবা চোখ ড্যাব ড্যাব করে তাকায়। কি এক্সপিরিয়েন্স শোনাবে? হ্যাঁ, চুমু দিয়েছে সে, তাও তো এক পাখিক চুমু। দুই পাখিক হলে এনা লজ্জা টজ্জা পেত সে। এদিকে ওদিকে তাকিয়ে জোরপূর্বক হেসে বলে, ভাবি কোথায় আর বাসর, জানোই তো আমার ওই হিটলার স্বামী দেবদাস হয়ে আছে তার প্রেমিকাকে না পাওয়ার শোকে সেখানে, আর আমার সঙ্গে সোহাগ করার আদৌ মানসিকতা আছে ওনার? কিন্তু মাঝে থেমে দুহাত মুখে চেপে লজ্জার ভান ধরল। কুসুমা উৎসুক দৃষ্টি নিয়ে তাড়া দিয়ে বলে, বলো না নাজিবা ভাবি, কি হয়েছিল? এমনি লজ্জা পাচ্ছ? নিশ্চয় চুমাচুমি হয়েছে। হ্যাঁ, চুমুটুমু খেয়েছে বটে, কিন্তু সেটা ঘুমের ঘোরে থাকায় বুঝেননি তিনি। যদি বুঝতেন আমাকে আস্ত চিবিয়ে খেত। ধুর, দেবর আমার জীবনটাই ধনে পাতা বানায় রাখলেন। আমারও জানো তোমার মতো অবস্থা। স্বামী আমার, অথচ আচরণে লাগে বউ হই তোমার স্বামীর। কি এইসব কি বলছো ভাবি? আরে কিন্তু তুমি যেটা ভাবছো সেটা নয়। আসলে আমার কথার মানে হলো, আকবর মানে তোমার স্বামীর বন্ধু, খুবই বন্ধুভক্ত। একটু ডাক দিলেই উনি যেন স্পাইডারম্যানের মতো উড়াল দিয়ে চলে যাবে। গত রাতের কথাই বলি, একটু স্বামী আমার সোহাগ করতে লুঙ্গির ফিতা খুলতে নিচ্ছিলেন। ও মা, তোমার স্বামীর ডাক পড়ে যায়। এবার বুঝো সোহাগের উত্তম মুহূর্তে মেজাজ কতই না গরম হয়। ইচ্ছে তো করছিল গলা টিপে ধরতে দুজনকে। নাজিবা শুনে আতঙ্কিত হলো। এমন দৃষ্টি দেখে কুসুমা বলে, আরে সিরিয়াসলি নিও না, ওটা তো শুধু মেজাজ খারাপের টাইমেই করতে ইচ্ছে হতো। এমনি সম্মানদে, চিন্তা করো না। দুজনে হেসে দিল। হঠাৎ কুসুমা ভাবির মনে হলো তার স্বামীর টিফিনের সময় খাবার রেডি করতে হবে। বিধায় সে রান্নাঘরের দিকে ছুট দেয়। আকবর আবার বাইরের খাবার কম খায়। নাজিবাও গেল, সেও আজ আকবরের সাথে তার স্বামীর অফিসে যাবে। স্বামীকে একটু পাগলামিপনার ডোজ দিতেই হবে। নিজ মনে শয়তানি হাসি হেসে সেই রান্নাঘরের দিকে দেখে কুসুমা খিচুড়ি রান্নার প্রস্তুতি নিচ্ছে। নাজিবা নিজ মনে ভেবে নেয় প্রথমে ফ্রাইড রাইস, ডিম পোস্ট, ফ্রাইড চিকেন রেডি করবে। ভেবে কাজে লেগে পড়ে। অফিস রুমের মধ্যে রেগে ফুঁসছে আজরাফ। তার গলা ঝালে জ্বলছে, তবু সে কোনো মিষ্টান্ন ছুঁয়েও দেখছে না। আকবর গালে হাত দিয়ে তার বন্ধুর মুখ দেখিয়ে যাচ্ছে। ছেলেটার মুখমণ্ডলে ঝালের আভা ছড়িয়ে আছে, তাও জিদ্দি ছেলে মিষ্টান্ন কিচ্ছু খাচ্ছে না। আর না পারতে বলে ওঠে, ভাই ব্যাস হয়েছে তো, দই থেকে হালকা করে দই খেয়ে নেয়। নিজের হাল দেখতে পাচ্ছিস? হ্যাঁ, আমার তো মনে হচ্ছে এটা জ্যান্ত মানুষরূপী টমেটো আমার সামনে বসে আছে, আর তোর মাথাও বা কাজ করছে কেমনে কাজ করছে? হ্যাঁ, এত ঝাল তো খাওয়ার অভ্যাস তোর নেই, তাও খেলে তোর উপর ইফেক্ট হয়, মাথা চক্কর দেয়। তাহলে এখন কেমনে এত স্বাভাবিক হচ্ছিস? আকবরের কথায় চোখ বুঝে দীর্ঘশ্বাস ফেলে পুনরায় চোখ খুলে তার দিকে তাকায়। বন্ধুর রাগ মিশ্রিত চোখ দেখে বলে, দূর বেটা, তোর ওই সিংহের তাকানোকে ভয় পায় না, বুঝছিস? হ্যাঁ, চল তাড়াতাড়ি দই গিলে নে। তুই চুপ থাক বেটা, শুধুমাত্র তোর কারণেই দাদি তার কাজে সফল হয়েছেন।
আমারই ভুল ছিল তোর ফোন কল রিসিভ করা। যদি ওই দিন ফোন কল রিসিভ না করতাম তাহলে ওই পাগল মেয়ের জায়গায় তাবাসসুম আজ আমার সাথে হতো। আরে বাস, আমার উপর দোষটা যাচ্ছিস, অথচ নিজে যে পুরো কথা না শুনে মুখের ওপর কল কেটে দিয়েছিলি তখন। হ্যাঁ, আমি তো কলে তোকে বারবার বলার ট্রাই করছিলাম, পাশে দাদি থাকায় সরাসরি বলতে পারিনি। আর তুই তো জানিস দাদি কেমন, তোকে বিয়ে করাবে একবার যখন ভেবে নিচ্ছে ব্যাস, তার উপর আর কারো না বলার সামর্থ্য নেই, যেমনটা তুই নিজের জনাব আজরাফ ফাহিম। চুপ শালা, তাবাসসুমেরও না জানি কি হলো, ওই 2 টাকার কাগজ কলমের মেয়েকে টেনে নানান টুন করছে। অসহ্য লাগছে দিন দুনিয়া, মন চাচ্ছে সব ছেড়ে ছুড়ে কোথাও পালায় যাই। আহারে বেচারা আমার বন্ধু, কষ্ট পাস না। তোকে এক সহি তরিকা বলি, শোন মন দিয়ে। তোর বিবাহিত নববধূরে নিয়ে হানিমুনে যা, প্রথম রাতের প্রোটেকশন ইউজ করিস না, বুঝলি? বন্ধুর ফাজলামি কথা শুনে মুখ ফসকে গ্লাসে থাকা অর্ধ পানি খেয়ে ফেলে। কাশতে কাশতে চোখ পিটপিটিয়ে আকবরের দিকে তাকায় আজরাফ। টিস্যু দিয়ে মুখ মুছে বলে, তুই কি পাগল বেটা? অফিস আওয়ারে কি সব কথা বলছিস? অবাল তুই যে গাধা, নিজের বউ ছেড়ে পরকীয়া মানুষ না। কথাটি শুনে আজরাফের মুখশ্রী গম্ভীরতা চলে এলো। সে গাম্ভীর্য ভরা গলায় বলে, তাবাসসুমকে আমি ভালোবাসি, এতে পরকীয়ার আর কিছুই নেই, বরং ওই মেয়েটা তো আপদ। কোথা থেকে না কোথা থেকে উড়ে এসে জুড়ে বসলো আমার ঘাড়ে। বিয়ে করার কথা ছিল তাবাসসুমকে, হয়ে গেল গাইয়া মেয়ের সঙ্গে। সো ডিসগাস্টিং। তাই তো বলছি, নতুন বউকে টেস্ট করে দেখ সালা, একবার বউয়ের মজা বুঝলে তাবাসসুম পাতকেও ভুলে যাবি। দাঁত কিরমিরিয়ে আজরাফ মারার জন্য বসা থেকে উঠে দাঁড়ায়। তার অঙ্গভঙ্গি দেখে আকবরও একই কাজ করে। দাঁড়া তুই শালা, হানিমুনের মজা বের করছি তোর পেছন থেকে। আকবর ছুট লাগায় কেবিনের বাইরে, যা দেখে আজরাফ মুচকি হেসে নিজ চেয়ারে পুনরায় গা হেলিয়ে দেয়। ঝাল এখন কম লাগছে তার, গ্লাসে থাকা অল্প পানি খেয়েছিল বিধায় ঝালটা সময়ের সাথে সাথে চলে গেল, কিন্তু পেটে ক্ষুধা লেগেছে তার। আউটসাইড আনহেলদি ফুড আজরাফের পছন্দ নয়। সকালে নাস্তায় তো ওর রাগ জেদ দেখিয়ে না খেয়ে বেরিয়ে গিয়েছিল, যার দরুন ক্ষুধায় তার পেট ছুঁচো করছে। সকালে সামনে কফির মগ পেয়ে আজরাফ মাথা থেকে মেয়েটার চুমু দেওয়া বিষয়টা ছেড়ে ফেলেছিল। কফির মগ নিয়ে যেই মুখে দিল সেই সঙ্গে সঙ্গে জোরে চিৎকার দেয়। ঝালে তার গাল লাল হয়ে যায়। তখনই সে খেয়াল করে দরজার বাইরে দিয়ে কোনো এক মানবীর ছায়া পালিয়েছে। বুঝতে বাকি নেই যে এই কারসাজি কার হতে পারে। অন্যথায় নাজিবা রান্নাঘরের সামনে এসে জোরে জোরে শ্বাস ফেলতে লাগে, কেননা সিংহকে রক্তের সাথে মরিচ গুঁড়া মিশিয়ে দিয়েছে। সামনে পেলে তো তুলে আছাড় মারবে, তাই ভুলেও সে ওই লোকটার সামনে পড়বে না বলে পণ করে নিল। কিন্তু তার পণ বেশিক্ষণ টিকল না। আজরাফ রেডি হয়ে ডাইনিংয়ে এসেই জোরে জোরে কুসুমাকে ডাক দেয়। কুসুমা সকলের জন্য কফি বানিয়ে যার যার রুমে পাঠিয়ে আকবরের কাছে ফিরে যায়। তাই সে দেবরের চিৎকার শোনা মাত্রই ভয়ে স্বামীর হাত খামচে ধরে। আকবর আহ ডাইনি বলে নিজের হাত সরিয়ে নেয়। ডাইনি বলায় চোখ গরম করে তাকায় কুসুমা। আকবরকে ডেকে ফেললো, বুঝতে পেরে তারা দিয়ে বউয়ের ধ্যান ফিরিয়ে চলে যায়। খাদিজা বেগম লাঠি ভর দিয়ে এসে ডাইনিংয়ের চেয়ার টেনে বসে পড়ে। ঘুমটা দিয়ে নাজিবাও এসে তাদের কাছ ঘেঁষে দাঁড়িয়ে যায়। আজরাফ আর চোখে মেয়েটিকে দেখে বাঁকা হেসে মনে মনে বলে, এবার মজা বুঝাচ্ছি তোকে। সে তার সঙ্গে নিয়ে আসা কফিটা কুসুমাকে দেখিয়ে বলে, ভাবি, এটা কি আপনি বানিয়েছিলেন? জি জি জি। ভাইয়া কেন? না ভাবি, আসলে জানতে চেয়েছিলাম আমার কফি আমার কাছে কাকে দিয়ে পাঠিয়েছেন। জি, নাজিবা ভাবি নিজ হাতে দেওয়ার আর্জি করছিল, তাই তাকে দিয়ে পাঠিয়েছিলাম। ব্যাস, নাজিবা ফেসে গেল। আজরাফও তার শোধ তুলে ফেলল। হঠাৎ আজরাফের তাওয়াসুমের কথা মনে এলো। মেয়ের সাথে রাগ দেখেছে বলে কি আর কলও দেবে না? অভিমান মিশ্রিত মন নিয়ে সে নিজেই তাওয়াসুমের নাম্বারে কল লাগায়। তাওয়াসুম পুরো সকাল তার ক্লায়েন্টের সাথে মজা করে দুপুরেই নিজ ফ্ল্যাটে চলে আসে। শরীর দুর্বল লাগায় সে পুনরায় ঘুমিয়ে পড়ে। 12টার দিকে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে মনে পড়ে আজরাফের মান ভাঙানোর পরিকল্পনা করে। ঠিক সে সময় আজরাফের কল দেখে খুশি হয়ে যায় সে। কল রিসিভ করে ন্যাকাফু পানি দিতে লাগলো। কান্না মিশ্রিত গলায় বলে, জান, আমাকে মাফ করে দাও। সকাল সকাল তোমার কল দেখে খুশি লাগলেও
তুমি ওই মেয়েটার সাথে এক বেডে থেকেছো ভেবে আমার মন পড়ছিল। আম সরি জান, তুমি তো জানোই তুমি ছাড়া আমার আর কেউ নেই। তোমাকে আগলে ধরে বাঁচতে চেয়েছিলাম, সেখানে এখন একজন এসে ভাগ বসিয়ে নিল। তাবাসসুমের কথা শুনে মন নরম হয়ে গেল আজরাফের। সে ক্লান্ত ভরা গলায় বলে, যাক, বাদ দাও। ওই সময় আমারও মেয়েটার ব্যাপারে শুনে মাথা ধরে গিয়েছিল। তাবাসসুম আজরাফের কথায় সন্দেহজনক গলায় জিজ্ঞেস করে, জান, তুমি এভাবে বলছো, তার মানে তোমাদের মাঝে কিছু হয়নি, রাইট? না মানে আমি আমার ভালোবাসার উপর বিশ্বাস করি। আমি ছাড়া তুমি কাউকে ভালোবাসতে পারো না, তাই না? বলো না জান, প্লিজ। তার কথায় আজরাফ কেমন এক জড়তা অনুভব করলো। তবুও জোরপূর্বক মুখ খুলতে নিলেই কে যেন ফোনটা কেড়ে নেয়। এই শাকচুন্নি আমার জামাইকে ভুলভাল শুনিয়ে বশ করার চেষ্টা করছিস? হ্যাঁ, তাইলে শুনে রাখ, আমি নাজিবা মুশাররাত আমার জামাইকে কালো কাউয়া থেকে কেমনে রক্ষা করতে হয় ভালোভাবেই জানি। আপনার সো কল ড্রামাবাজি বন্ধ রাখুন কালা কাউয়া। ফোনটি শক্ত করে চেপে ধরে রাগে গজগজ করতে লাগে তাবাসসুম। মেয়েটি তাকে অপমান করলো আর আজরাফও কিচ্ছু বলল না। না সেও ছাড়বে না। এখনই সে আজরাফের অফিসে যাবে বলে ঠিক করে নিল। তড়িঘড়ি করে ড্রেস আপ করে ফ্ল্যাট থেকে বেরিয়ে পড়ে সে। অন্যথায় আজরাফ অবাক সহে দৃষ্টিতে কিঞ্চিত ভাবনায় পড়ে গেল। পরক্ষণে ঘটনা কী হলো বুঝতে পেরে মেয়েটির হাত থেকে নিজের ফোন কেড়ে নেয়। নাজিবা ফোনের ওয়ালপেপারে অন্য মেয়ের সঙ্গে তার স্বামীর কাপল পিক দেখে মনে কষ্ট পায়। তবুও সেদিকে পাত্তা না দিয়ে হাসি হাসি মুখ করে নেয়। আজরাফ ভ্রু কুঁচকে গম্ভীর কণ্ঠে বলে, হাই মেয়ে, তোমাকে না বলেছি আমার থেকে দূরে থাকতে? তাও কোন সাহসে আমার অফিসে এই গাইয়া সেজে চলে এলে? এখানে আমার একটা রেপুটেশন আছে, সে খেয়াল আছে তোমার? ওগো মিস্টার স্বামী, আপনার ফ্যাডার ফ্যাডার বন্ধ করুন। গলাবাজি আমিও করতে জানি, কিন্তু আমি আবার শান্তপ্রিয় মানুষ, অত প্যাস্টাজ আমার মধ্যে নেই। যত সব আলগা পিরিত তো আপনার মধ্যে ফাউল বেটা। শেষ কথাটি বিড়বিড় করে বলে। যা আজরাফ শুনতে না পাওয়ায় জিজ্ঞেস করে, কি বললে? নাজিফা হেসে হেসে কিছু না বলে তার সঙ্গে আনা গরম গরম দুপুরে খাবার পরিবেশন করে। আজরাফ খাবারের আইটেম দেখে টেস্ট কেমন হবে খুব ভালোই বুঝতে পেরেছে। সুস্বাদু ঘ্রাণে ক্ষুধার জ্বালা 5 গুণ বেড়ে গিয়েছে। জিভে যেন লালা চলে এলো। ঠোঁটের উপরে জিভ বুলিয়ে ঢোকিলে বলে, এসব খাতিরদারি করে কি বোঝাতে চাইছো? হ্যাঁ, যে যে আমি পটে যাব? কখনো না। নিয়ে যাও এসব অখাদ্য। নাজিবা তো মাথা গরম হয়ে গেল। চিরের সঙ্গে সঙ্গে আজরাফের মুখে ঢুকে গাল চেপে ধরে। হতভম্ব হয়ে গেল সে। মেয়েটি কিনা তার সঙ্গে বাজিমাত করছে। সেও পাল্টা জবাব দিতে গেল। নাজিবার হাত ছোটাতে গিয়ে উল্টো নিজের দিকেই টান দেয়। এতে দুজোড়া ঠোঁট প্রায় স্পর্শক হয়ে যায় অবস্থা। এমন রোমাঞ্চকর পরিবেশে আগুন ধরাতেই কে যেন দরজা খুলে ভেতরে চলে এলো। জান, তুমি আমাকে ভালোবাসো, অথচ কিস করছো এই ফালতু মেয়েকে। তোমার মনে একটুও কি বাঁধলো না? ছি, তাই তো বলি, আমার ভালোবাসা বোধহয় ফিকে হয়ে গিয়েছে। না হয় এই গাইয়ামের করা অপমানের শোধ নিতে তুমি। তাবাসসুমের কথা শুনে আজরাফ তৎক্ষণাৎ নাজিবাকে নিচ থেকে ঠেলে দূরে সরিয়ে দিতে চাইল। কিন্তু নাজিবাও নাছরবান্দা বাঁকা হেসে ঘোমটা কিঞ্চিত উপরে উঠিয়ে আজরাফের মুখশ্রী ঘোমটার ভেতরে টেনে ঠোঁট মিলিয়ে দেয়। আজরাফের শরীরে বিদ্যুৎ বয়ে গেল। জীবনের প্রথম কোনো মেয়ের সঙ্গে তার ঠোঁট জোড়া মিলেছে। চোখ বুজে থাকায় সে কাঁপছে। অথচ স্বামীর কাছ থেকে অল্প সময়ে সোহাগ পেতেই নাজিবা আহ্লাদি হয়ে উঠল। স্বামীর কোলের উপর আয়েশ করে বসে পড়ল। নিশ্চুপে নিজের ক্রিয়া চালিয়ে যায়। ঘোমটার অন্তরালে দুজনের চুম্বন ক্রিয়া মোটেও সহ্য হলো না তাবাসসুমের। সে ছুটে গিয়ে নাজিবাকে টেনে আজরাফের উপরে থেকে উঠিয়ে নিল। বাক্যহীন চর লাগিয়ে দেয়। আজরাফেরও ধ্যান ভাঙল, কিন্তু দুরমণীর মাঝে কি বলা উচিত বুঝতে পারছে না। তবুও গম্ভীর ভাব নিয়ে নাজিবাকে উদ্দেশ্য করে বলল, নিজের সম্মান নিজেই বাঁচিয়ে রাখতে হয়। আর যে নির্দোষ হয়েও দোষী হতে চায় তাকে বলার মতো কোনো শব্দ চরণ মুখে থাকে না। নাজিবা স্বামীর কথা শুনে 1 সেকেন্ডও সময় নষ্ট করল না। তাবাসসুমের মেকআপ ভরা গালে ঠাস ঠাস করে চর বসিয়ে দেয়।
নাজিবার চরের আক্রমণে এতটা জোর থাকতে পারে তা জানাই ছিল না আজরাফের। তাবাসসুমের ঠোঁট ফেটে রক্ত বেরিয়ে এলো। ফকফকা সাদা টাইলসের উপর পড়ার কারণে তার হাতের কোণের মধ্যে ব্যথা পেল। সে ভাবতে পারেনি মেয়েটির আক্রমণ এতটা প্রভাবিত হবে। অন্যথায় সেও চর লাগিয়েছে মেয়েটিকে, ততটা প্রভাবিত হয়নি যতটা তার ক্ষেত্রে হলো। রাগান্বিত দৃষ্টিতে তাকায় নাজিবার দিকে। সে এখনো ঘোমটা দিয়ে দাঁড়িয়ে আছে। ঘোমটার আড়ালে মিটমিট করে হাসছে। মনে মনে বলে, এই নাকি আমার আফরুর গার্লফ্রেন্ড। ও না গার্লফ্রেন্ড না, চাই জোর জবরদস্তি গলায় ঝুলানো ফ্রেন্ড। দেখ এবার কোন পাগলের পাল্লায় পড়লি তুই। মনের কথা মনে রেখে তাবাসসুমের স্ট্রেট করা চুলে গোড়া চেপে ধরে চেঁচিয়ে উঠল নাজিবা। তাবাসসুম আর্তনাদ করে উঠে। নাজিবা তো নিজের মতো করে বলতেই লাগলো, এই শাকচুন্নি সাদা ভূতনি কোথাকার, তোর সাহস তো কম না। আমারে চর মারস, আবার আমার জামাইয়ের কোল থেকে উঠাস, তোর ঠ্যাং ভেঙে দেব হারামজাদি। কথার ছলে বলে দুটো চরও লাগিয়ে ফেলেছে। অবস্থা বেগতিক দেখে আজরাফ দাঁতের দাঁত চেপে বসা থেকে দাঁড়িয়ে যায়। তৎক্ষণাৎ নাজিবা কাছে গিয়ে তাবাসসুমকে ছাড়িয়ে সোফার উপর বসিয়ে দেয়। স্বামীকে পরনারীর প্রতি সামলানো দৃশ্য দেখে মেজাজ পুরো বিগড়ে গেল নাজিবার। আপনি বলেই চিৎকার করে উঠল। আজরাফের নিকট যেতেই তাকে ধমকে উঠে সে। পুরো শরীর কেঁপে উঠল নাজিবার। ভয়ে তার চোখ দিয়ে পানি বের হতে লাগলো। তবুও চুপটি করে দাঁড়িয়ে রইল। তাবাসসুম এই দৃশ্য দেখে মুচকে হেসে নাকা কান্না শুরু করে দেয়। আজরাফ তার ভালোবাসার মানুষটিকে কাঁদতে দেখে করুণ দৃষ্টিতে চেয়ে জড়িয়ে নেয়। এক স্ত্রী কখনো তার স্বামীর বক্ষে পরনারী স্থান সহ্য করতে পারে না। নাজিবা দাঁত কিরমিরিয়ে তাকিয়ে রইল। তার পাগলামিপনায় যেন দাউ দাউ করে আগুন জ্বলছে। নিজের অজান্তেই সে আজরাফের টেবিলের উপরে রাখা ছোট কিউব বলটি হাতের মুঠোয় নিয়ে নেয়। চোখজোড়া মেয়েটির কপাল বরাবর স্থির রেখেই চট করে বলটি ছুঁড়ে মারল। নিশানা একেবারে তার জায়গা মতো লাগলো বটে। তাবাসসুম তো এবার গলা ফাটা কান্না করছে। নাজিবা বাঁকা হেসে তাকিয়ে রইল। আজরাফ নাজিবার দিকে অগ্নি দৃষ্টিতে চেয়ে কিছু বলার পূর্বেই আকবর চলে এলো কেবিনের মধ্যে। কেবিনে টাইলসের রক্ত দেখে ঘাবড়ে গেল সে। তার চোখজোড়া তিনজন ব্যক্তির উপরেই অবাক হয়ে গেল। কেননা আজরাফের প্রাক্তনের সঙ্গে তার বর্তমান বউ উপস্থিত, কিন্তু কাহিনী কী হলো বুঝতে পারছে না। আজরাফ তার বন্ধুকে বলদের মতো তাকিয়ে থাকতে দেখে ডাক দেয়। আকবরের ধ্যান ফিরে। সে তৎক্ষণাৎ আজরাফের নিকট গিয়ে বলে, এই কি হলো এখানে? তাবাসসুমের কপাল থেকে রক্ত কেন পড়ছে? মনে তো হচ্ছে মেয়েটার কপাল ফাটিয়ে দিয়েছে কেউ। ও দেবরজি, এই মহৎ কর্ম আমিই করেছি। আকবর চট করে তাকিয়ে খুশির ঠেলায় বলে, মাশাআল্লাহ, চমৎকার ভাবি। ভাবি একদম শাকচুন্নিকে কেমন দেখিয়ে দিলেন। আকবর, ধমকে দেয় আশরাফ। আকবর হকচকিয়ে বলে, না মানে ভাবি, এটা একদম ঠিক করনি। তোমাকে যদি পুলিশে ধরে তখন কি করবা? কি করব মানে? পুলিশের বাপ দাদারও সাহস নেই আমাকে ধরার। ধরতে গেলেই জিজ্ঞেস করব আমার অপরাধ কি। আমি তো পরনারীর মায়া থেকে আমার জামাইকে রক্ষা করছিলাম, তাই স্বাভাবিক কপাল ফাটাতেই পারি। ইটস ডাজেন্ট ম্যাটার অ্যাট অল। এখন যদি আমার শ্রদ্ধেয় জামাই বাবু আমার কথা মতো টেবিলের কাছে এসে এই চেয়ারে না বসে, তবে আশরাফ চোখ পিটপিটিয়ে বলে, তবে কি? তবে দেবরজি আর আপনার সোকল শাকচুন্নি মার্কা প্রেমিকের সামনে ফাটাফাট 100টা চুমু খাবো। বলেই নিজেকে লজ্জায় আবৃত করতে দুহাত দিয়ে মুখ ঢেকে নেওয়ার ভান ধরল নাজিবা। আজরাফ চোখ পাকিয়ে বলে, Shut up, disgusting women. I am not shouting up my mouth, darling. You just come to me or I will kiss you. বলেই হে হে করে হেসে দিল নাজিবা। আকবর মিটমিটি করে হেসে বন্ধুর কাছ থেকে তার প্রাক্তনকে সরাতে বলে, দোস্ত, শুধু শুধু কেন নিজেদের ফালতু বানাতে চাচ্ছিস? হ্যাঁ, এখন যদি ভাবি তোর প্রাক্তনের সামনে চুমু খায়, হ্যাঁ, তাহলে তোর প্রাক্তনের মনে ভীষণ কষ্ট লাগবে। তার উপর দেখ তাবাসসুমের অবস্থাও বেশ নাজুক হয়ে আছে। আমি ওকে ইমার্জেন্সি কেবিনে নিয়ে যাচ্ছি। তুই তোর বউ পাগল বোল্ডারে সামাল দে, না হয় অফিসের এমপ্লয়ার্স এসে আমাদের কাহিনী রড়াবে। বন্ধুর কথায় যুক্তি পেয়ে মুখটা পাংশুটে করে তাবাসসুমকে ছেড়ে দিল।
তার ইচ্ছে করছিল না ভালোবাসার মানুষটিকে ছাড়তে, কিন্তু পাগল এক মেয়ের কারণে ছাড়তে বাধ্য হলো। সাবধানে তাবাসসুমের মাথা সোফার উপরে হেলিয়ে দিয়ে আকবরকে ইশারা করে। আকবর মেয়েটির দিকে তাকিয়ে ভাবল, না রে, এই ডাইনিকে করে তুললে ঘরের ডাইনি আমাকে চিবিয়ে খাবে। না থাক বাবা, দরকার নেই, শুধু শুধু মাথার উপর আবদ ডেকে আনার। ঢোক গিলে ফোন বের করে ইমার্জেন্সি ক্যাবিনের ওয়ার্ড বয়কে কল দিয়ে দুজন নার্সকে নিয়ে আসতে বলে। আজরাফ নিজের চেয়ারে বসে শব্দহীন নাজিবার পরিবেশন করা খাবারগুলো খেতে আরম্ভ করে। সে তার হৃদয়ে ঠান্ডাময় প্রশান্তি অনুভব করলো। আজরাফের খাওয়ার দিকে এক মনে তাকিয়ে থেকে ভাবতে লাগলো, আজ থেকে আপনার সব কাজে ব্যাঘাত ঘটানোর জন্য প্রস্তুত থাকব। তাই বলে জরুরি কাজে নয়, শুধুমাত্র ওই শাকচুন্নিকে সাহায্য করে আপনার থেকে দূরে সরিয়ে দেব। তারপর আমি আপনার, আপনি আমার হয়ে যাবেন। এই মেয়ে, বক্সগুলো ভাঁজ করে নিয়ে যাও, লাঞ্চ আওয়ার শেষ। নাজিবা ভাবলেশীন আজরাফের নিকট এগিয়ে গেল। মেয়েটির আগানো মোটেও সুবিধাজনক লাগছে না তার। ফাঁক পেতেই তৎক্ষণাৎ কেবিন থেকে বাইরে ছুট লাগায়। নাজিবা তার স্বামীর বাচ্চামি দেখে হেসে ফেলল। সেই কী পাগলিমিপনা ডোজ দিল আজ, অথচ বাসরাতেই কি না আমাকে রাগ দেখিয়ে দিল। এখন তিনি নিজেই ভেজা বিড়াল হয়ে গেল ভেবেই খুশির অনুভব করলো নাজিবা। বক্সগুলো গুছিয়ে সন্তর্পণে বেরিয়ে যায় সে, কেননা তার না যাওয়া অবধি আজরাফ কেবিনে মুখ দর্শন করবে না, ভালোই জানা আছে তার। হারানো মেয়েটির কোনো খবর পাওয়া গেছে? স্যার, আমরা গোপনে খোঁজ চালিয়ে যাচ্ছি, কারণ মেন্টাল হাসপাতালে মেয়েটার চেহারা অসুস্থতায় একদমই বিকৃত হয়ে গিয়েছিল। সেই চেহারার সাথে এখনকার কোনো মেয়ের মিল পাওয়া অসম্ভব প্রায়। তোরা আমাকে শিখাচ্ছিস? তোরা যে যার মতো আড্ডাবাজি করে আমাকে উল্টো জবাব দিচ্ছিস, এর প্রমাণ তোদের মাথার ডান সাইডে দেখ। লোকগুলো আতঙ্কে দাঁড়িয়ে গেল। তারা আসলে জানতোই না তাদের পেছনে তাদের লিডার স্পাই লাগিয়ে রেখেছে। তিনি এই লোকগুলির আতঙ্কিত চেহারা দেখে মৃদু হেসে বলে, কি কেমন লাগলো হে? তোরা ভাবছিস আমার একটা কাজ করেই তোরা পার পেয়ে যাবি? না, ডাক্তার সিফাতকে রাস্তা থেকে সরানোর রেকর্ডিং আমার পকেটের মধ্যে রাখা, তাই কোনো কথা শুনতে চাই না। মেয়েটির খোঁজ লাগা, যদি আবার শুনি তোরা খোঁজ পাসনি, তবে ফাঁসির দড়িতে ঝুলার ব্যবস্থা করিস সব কটা। ফোন কেটে লোকটি চালাতের দিকে থেকে নজর সরিয়ে ফেলল। বেডসাইড টেবিল থেকে ওয়াইনের বোতলটা হাতে নেয়। ছোট গ্লাসে ওয়াইন ঢেলে ঠুকঠুক করে গিলতে লাগলো। 3-4 বার খেয়ে জোরে জোরে চিৎকার করে হারানো পাগল মেয়েটির নাম উচ্চারণ করতে লাগলো। তার নেশাগ্রস্ত অবস্থা রুমের বাহির থেকে অসহায় দৃষ্টিতে চেয়ে আছে এক মহিলা। তিনি জানে না এই শেষ পরিণতি কী হবে। কখনো কি লোকটি স্বাভাবিক হবে নাকি একই রকম থাকবে? দীর্ঘশ্বাস ফেলে মহিলাটি নার্সের হাতে মেডিসিনের ইঞ্জেকশন এগিয়ে দেয়। নার্সটি ভয়ে ভয়ে রুমের ভেতরে গেল। লোকটির চিৎকার থেমে যায়। শান্ত হয়ে বিছানায় বসে জোরে জোরে শ্বাস ফেলতে থাকে। নার্স কাঁপা কাঁপা কণ্ঠে বলে, লোকটি লালাক্ত নজরে নার্সের দিকে চেয়ে মাথা নেড়ে সায় জানায়। নার্স খুব কষ্টে ভয়টা গিলে মেডিসিন এগিয়ে দিল। লোকটি মেডিসিন খেয়ে হাত এগিয়ে দেয়। নার্স জোরে এক শ্বাস ফেলে চটজলদি লোকটির হাতের কবজিতে ইঞ্জেকশন পুশ করে কটন দিয়ে মুছে ব্যান্ডেজ করে দেয়। নার্সের কাজ শেষ হতেই এক ছুটে পালিয়ে যায়। মহিলাটি নার্সের পালানো দেখে বিরক্ত হলো। লোকটা চিৎকার চেঁচামেচিতে তিনি তো ভয় পেলেন না, তাহলে নার্সের কেন এত ভয়ভীতি অবস্থা? যত সব। ভ্রু নেড়ে এক পলক লোকটির দিকে তাকিয়ে চলে যান তিনি। তাবাসসুম ইচ্ছাকৃত আজরাফের গলা জড়িয়ে ধরে আছে। আজরাফের অস্বস্তি হতে লাগলো, তবুও আলতো করে তাবাসসুমের পিঠে উপর হাত রাখে। ভ্রু কুঁচকে সে আজরাফের গলা থেকে হাত সরিয়ে বলে, জান, আজ তুমিও শেষমেশ আমাকে দূরে সরিয়ে দিলে। এতটা হেট করতে লাগলে, যার কারণে নিজের বউকে দিয়ে জ্বর পর্যন্ত খাওয়ালে। আজ আমি বাবা মাহীন মেয়ে বলে আমার সাথে অন্যায়টা করলে, তাই না? প্রথম অন্যায় না চাইতেও মেনে নিলাম, বিয়ে করলে এক গাইয়াকে। দ্বিতীয়, তার জায়গায় তোমার ঠোঁটের স্পর্শ আমার পাওয়ার কথা ছিল, সে কেন পেল বলো? তাবাসসুমের প্রতিটা কথার উত্তরে নির্লিপ্ত রইল আজরাফ। কী বা বলবে সে?
সে না চাইতেও বিয়ে নামক এক পবিত্র বন্ধনে আবদ্ধ হয়ে গিয়েছে। সেখান থেকে পালাতে চাইলেও রাস্তা নেই, কেননা এই বিয়ের সাথে তার দাদির জীবন জড়িত। নিজেকে শক্ত রাখবে বলে ভেবে নিল আজরাফ। সজল দৃষ্টিতে তাবাসসুমের চোখে চেয়ে তার হাত জোড়া সরিয়ে নেয়, তাকে এই নিচ থেকে খানিক দূরে ঠেলে উঠে দাঁড়ায়। উপদেশ বোধক গলায় বলে, শোনো তাবাসসুম, আমাদের মধ্যে যা ছিল তা ভুলে যাও। ভেবে নাও এক স্বপ্ন ছিল আমাদের মাঝে, যা ঘুম থেকে জাগতেই ভেঙে গিয়েছে। এখন থেকে না হয় আমরা ভালো বন্ধু হয়ে রইলাম, খারাপ কি এতে? আর আমি বন্ধুত্বের মান রক্ষা করতে জানি। আশা করি তুমি আর বিয়ের কথা টেনে আমাকে হয়রানি করবে না। আমি তোমার জন্য গাড়ির ব্যবস্থা করে রাখছি বাইরে, সুস্থ বোধ করলে চলে যেও। বাই, টেক কেয়ার। ইমার্জেন্সি ওয়ার্ড থেকে বেরিয়ে যাওয়ার পূর্ব মুহূর্তে শেষ এক পলক তাবাসসুমের দিকে তাকালো। মেয়েটির গালে তিল ভীষণ পছন্দ ছিল আজরাফের। ওই ঘন কালো তিলের মোহে আটকে প্রেমে পড়েছিল সে। আজ সেই প্রেমকে কবর দিয়ে দিল। দীর্ঘশ্বাস ফেলে তার কেবিনের দিকে পা বাড়ায়। তাবাসসুম ইচ্ছাকৃত নিজেকে করুণভাবে প্রদর্শন করেছে, যাতে সে আজরাফকে হাতিয়ে নিতে পারে। তার যাওয়ার পরপরই তাবাসসুমের ঠোঁটের মধ্যে কুটিল হাসি দৃশ্যমান হলো। কুটিল হেসে বলে, বোকা জান আমার, তোমাকে ফাঁসানো আমার বা হাতের ব্যাপার স্যাপার। কেউ কি সাথে তার সোনার ডিম পাড়া হাঁসকে ছাড়তে চায়? তুমি হলে আমার সেই সোনার ডিম পাড়া হাঁস। তোমাকে ভাগে না নিতে পারলে আবারও সেই পতিতা বৃত্তি করে ঘুরতে হবে। কখনো তোমার বউয়ের মনে তোমার প্রতি এত বিষ ঢেলে দেব, যার কারণে সে নিজেই তোমাকে ছাড়তে বাধ্য হবে। সেখানে ও ছাড়লে আমার এন্ট্রি নেওয়া কোনো ব্যাপারই না। তাবাসসুমের মাথা চেপে উঠে দাঁড়ায়। ল্যাংড়া মার্কা হেলে দিলে আজরাফের ঠিক করা গাড়িতে গিয়ে বসে পড়ল। ড্রাইভার পেশেন্টকে বসতে দেখিয়ে দেরি করলো না, গাড়ি চালানো শুরু করলো। গাড়ি যাওয়ার দিকে সন্দেহাতীত দৃষ্টি নিয়ে চেয়ে রইল আকবর। তার ষষ্ঠ ইন্দ্রিয় বলছে মেয়েটা নিশ্চয়ই কিছু ঘটানোর পরিকল্পনা করছে। মেয়েটির কাছে থাকলে আকবর কেমন যেন এক নেগেটিভ ভাইব ফিল করে, যা অন্য কারো কাছে পায় না। ঠোঁটে হাত বুলিয়ে ভাবটা দফারফা করে চলে যায় আজরাফের সাথে ডিল নিয়ে ডিসকাস করতে। আজরাফ এক গাদা ফাইল নিয়ে চেকিং দিচ্ছে। তাদের ম্যানেজার ছুটিতে থাকায় সে নিজেই কাজগুলো সম্পূর্ণ করছে, কেননা তার বিয়ে পদে এখনও কাউকে নিয়োগ দেওয়া হয়নি। একলা হাতে সবটা ফাইল শেষ করতে রাতে 1টা বাজবে বুঝতেই পেরেছে। তখনই আকবর চলে এলো। তাকে দেখতেই মুখে হাসি ফুটলো তার। হাতের ইশারায় কাছে ডাকে, মুখে বলে, এই হলো শয়তানের 3 নম্বর নাতি। ইয়াদ কিয়া আর তু হাজির হো গয়া। সিরিয়াসলি তুই আমাকে মনে করেছিলি? সপ্তম আশ্চর্যের ব্যাপার স্যাপার। তোর আশ্চর্যরে গুলি মার, এদিকে সে আমাকে হেল্প কর। এতগুলো ফাইল কি আমি চেক করব? তুই কিসের এমপ্লয় যদি কাজই না করিস? ভ্রু কুচকে আজরাফ বলল। আকবর মুখটা গোমরা করে বলে, গালিকে কুত্তা হুঁ কে মেয়া? হ্যাঁ, তা ডিএনএ টেস্ট করার পর জানা যাবে। এখন এসব কথা রাখ, আমার কথা ভালো করে শোন। কালকে পিএ সিলেকশন এর খবর ছড়িয়ে দিস, আর এই 20টা ফাইল নে, চেকিং শেষে কন্ট্রোল রুমে জমা দিয়ে দিস। তোর কি আমার সাথেই জ্বলাতে নাকি? হ্যাঁ, সারাদিন কাম কাম করে বউয়ের লগে একটু প্রেম প্রীতি করার সুযোগ দিস না সালা। সুযোগ আমারও আসবে, তখন তো রোমান্সের টাইমে 14টা না বাজালে আমার নামও একবার মোতায়েন না। শেষ তোর অভিযোগ দেয়া? হাতে অফিসের ফাইল চেক করতে থেকে আর চোখে বন্ধুর দিকে চেয়ে বলল আশরাফ। আকবরকে আর পায়কে তড়িঘড়ি ফাইল নিয়ে চেকিং করতে লেগে পড়ে। হুদাই সিংহের মুখে খাবার হওয়ার শখ নেই তার। আশরাফ হেসে দেয়। আকস্মিক ফাইল চেকিং করতে গিয়ে তার হাতে অনাকাঙ্ক্ষিত এক ফাইল চলে এলো, যা অন্য ফাইলের সাথে অ্যাটাচ করা ছিল। ফাইলের কভার সরাতে গিয়ে চমকে গেল। দেখো, আমার বেবি জান হয়েছ তো বেবির মতোই থাকো, চপাট চপাট মুখ চালাইও না প্লিজ। মনে হয় বেবি না কোনো বেবিকে বিয়ে করেছি। চোখ মুখ কুচকে নাজিবাকে বলল আশরাফ। মেয়েটা এক মুহূর্তও যেন শান্তি দিচ্ছে না। এই না বাসার জন্য চলে গিয়েছিল, ঠিকই জিনের মতো হাজির হয়ে গেল। নাজিবা ঘুমটার মোড়া চেপে ধরে হেরে দুলে বলে, ও আল্লাহ, বলেন কি গো? আমি একাধারে আপনার সোনা ময়না বেবিজান বেবি বেব যে কোনো একটা ডাকতেই পারেন। আই ডোন্ট মাইন্ড।
আচ্ছা শোনেন না, এইসব ফাইল টাইল দেখা বাদ দিন, চলেন না আজ বিকাল বিলাস করতে যাই। কথাটুকু বলে নাজিবা পরনের শাড়ি নিয়ে হেলে দুলিয়ে আজরাফের মুখ বরাবর ঝুঁকলো। আকবরকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকতে দেখে ভীষণ লজ্জাবোধ করায় মিনমিন কণ্ঠে বলে, আরে দেবরজি, আপনার উনিও বাহিরে সেজে গুজে এসেছেন, জলদি ফুটুন এখান থেকে। কুসুমা এসেছে শুনে খুশিতে গদগদিয়ে উঠল আকবর। ফাইল টাইল যতটুকু চেকিং করেছে সব এক জায়গায় রেখে কেবিনের বাইরে ছুট লাগায়। বউ না যেন হাতে চাপ পেয়েছে। আকবরের যাওয়া দেখে আজরাফ বিরক্ত হলো, অন্যথায় নাজিবার বিষয়টা ভালো লাগলো। অন্তত তিনি তার বউয়ের প্রতি খুব আদরীয় মানব, আর তার স্বামী কোথাকার পার্বতীর জন্য দেবদাস হয়ে বসে আছে। সে চোখ পাকিয়ে তাকায় তার দিকে। মেয়ের হাবভঙ্গি দেখে ভ্রু কুঁচকে বলে, কি এদিকে ফিরে কি দেখছো? তুমি যদি ভেবে থাকো আমি তোমার কথায় আমার মূল্যবান সময় নষ্ট করব, তবে তুমি ভুল ভাবছো। আরে বাস, আমার কানের পোকাগুলোকে মেরে ফেলবেন দেখতেছি। আপনাকে কি আমি সাধে বলতেছি নিজের বন্ধুকে জেলখানায় বন্দি করে রাখছেন? নিজে তো জাম খাচ্ছেন না, অন্য কেউ কেন জাম খাওয়া থেকে থামাচ্ছেন? হ্যাঁ, যেই না চেহারা, নাম রাখছে পেয়ারা। ইউ স্টুপিড গার্ল। ও দাদি শুনছো, আপনার নাতি এক নাম্বারে নাটকবাজ, বিয়ে করেছে কোথায় বউকে নিয়ে ঘুরবে তা না, উল্টা অফিসে বসে ফাইল খাচ্ছে, থুক্কু ঘাটছে। আজরাফ মেয়েটির অভিযোগ দেওয়ার দেখে নাজিবার হাত থেকে ফোনটি কেড়ে নেয়। নাজিবা ভ্রু কুঁচকে তাকিয়ে রইল। সে জানতো সে এখন কোনো মতেই আজরাফকে রাজি করাতে পারবে না, তাই তো নিজের ফোনে দাদিকে কলে রেখেছিল যাতে কথার ছলে দাদির সাথে কথা বলিয়ে দেবে। হলো তাই, দাদির সাথে নাতির তর্ক চলছে। সে অনায়াসেই দুজনের কথা শুনছে। বেচারা তার স্বামী বেশি বকা খাচ্ছে। অন্যথায় দাদির সাথে কথায় না পেরে হ্যাঁ বলে সায় দিল। কল কেটে মেয়েটির দিকে ফোনটি এগিয়ে দেয়। নাজিবা নড়ে চড়ে ফোনটি নিয়ে আমতামতা করতে লাগলো। আজরাফ দেখে চোখ ঘুরিয়ে নে বলে, বিবি বলে কি এখন আপনাকে যাওয়ার জন্য আলাদা মুখে বলতে হবে? যাও এখনই, আকবর ও ভাবিকে রেডি হয়ে গাড়ির কাছে রাখতে বলো। নাজিবা মুচকি এসে বেরিয়ে গেল। আজরাফ দীর্ঘশ্বাস ফেলে হাতে গোনা কয়েকটা ফাইল গুছিয়ে নেয়। রাতে বাসায় বসে চেক করবে বলে ভেবে রাখলো। গাড়িতে সবাই অপেক্ষা করছে। নাজিবা ব্যাকগ্রাউন্ড মিরর গ্লাস দিয়ে কুসুমা ভাবির হাস্যজ্জ্বল মুখশ্রী লক্ষ্য করছে। মাশাআল্লাহ, মেয়েটি তার স্বামীর কাছ থেকে আদর সোহাগ পেয়েই এতটা খুশি তা বেশ বুঝতে পেরেছে। সেও তো তার স্বামীর নিকট থেকে এইরকম আদর সোহাগ পাওয়ার ইচ্ছে পোষণ করে। তবু কেন এত দূরত্ব? কবে মিটবে এই দূরত্ব? আদৌ মিটবে নাকি সেই দূরে চলে যাবে? অখুশি হলেও খুশি হওয়ার ভান করে তাদের সাথে খোশগল্পে মেতে ওঠে। আজরাফ গাড়ির কাছে এসে দরজা খুলে বসে পড়ে। তার পাশে মেয়েটিকে নিশ্চুপে বাহিরের দিকে তাকিয়ে থাকতে দেখে ভ্রু কুঁচকায়, কিন্তু অতটা পাত্তা দিল না। গাড়ির ইঞ্জিন চালু করে ড্রাইভিংয়ে মন দেয়। আর চোখে স্বামীর ভ্রু কুঁচকানো খেয়াল করেছে। পরক্ষণেই পাত্তা দিল না দেখে দাঁত কিল মিলিয়ে সে আজরাফের হাত চেপে ধরল। গাড়িতে বসা তিনজন ব্যক্তি চমকে গেল। আজরাফ রাগান্বিত কণ্ঠে বলে, এই মেয়ে, আক্কেল জ্ঞান কি বাজারে বিক্রি করে এসেছো? হাত ছাড়ো আমার, না হলে কোনো না কোনো দুর্ঘটনা ঘটে যাবে। ওমা, আপনি বুঝি আমার স্পর্শে পাগল হয়ে যান? যদি হতেন তখন না হয় আমি স্পর্শ করতাম না, কিন্তু আপনি সুস্থ স্বাভাবিক আছেন তাই আমি হাত সরাচ্ছি না। যদি আমাকে হাত সরাতে ফোর্স করেন তবে বুঝে নেব আপনি হাতুড়ে মার্কা ড্রাইভার। গাড়ি চালানোকে ফাজলামি পেয়েছো তুমি? কেন কেন, গল্পের সিনেমায় দেখেন না, হিরো তার হিরোইনের এক হাত বুকে চেপে ধরে ড্রাইভিং করে? আমি তো তাও আপনার উপর মেহেরবানি করে শুধু হাতের উপর হাত রাখলাম। যদি হাতের মুঠোয় হাত ভরিয়ে দিতাম, দেখা যেত গাড়ির 3 ব্যক্তিকে কবরে পাঠিয়ে আপনি হাসপাতালের বেডে তবদার মতো শুয়ে আছেন। মেয়েটির কথার উত্তরের প্রত্যুত্তর করলেও না আজরাফ, কেননা কথার মাধ্যমে কথা বাড়বে। মেয়েটির এমনিও মাথায় স্ক্রু ঢিলে ঢালা, কথা বাড়ালেই দেখা যাবে সত্যিই কবরে পাঠিয়ে দিয়েছে। মনের কথা মনে রেখে আজরাফের শান্ত হয়ে গেল। তার মুখ দেখে মিটমিটিয়ে হেসে নাজিবার জানালার বাইরে তাকায়।
মনে পড়ে গেলেও হঠাৎ তার অফিসে ছুটে আসার কারণ। বিকেল বিলাস করা তো একটা অজুহাত মাত্র। নাজিবা রান্নাঘরের মধ্যে টিফিন বক্সগুলো ধুয়ে ড্রয়িং রুমে এসে বসে। টিভি চালু করতে নিলেই তার ফোনে অনাকাঙ্ক্ষিত এক মেসেজ আসে। সেই মেসেজে লেখা ছিল, যদি নিজের অতীত থেকে বাঁচতে চাও শীঘ্রই নিজের স্বামীর অফিসে যাও আর নিজের অতীতের ফাইল লুকিয়ে নাও। মেসেজটা সহজ মাত্রা এলেও আতঙ্কে বুক ভার হয়ে গেল নাজিবার। চিন্তায় রোশনালয়ে না পড়ে তখনই বেরিয়ে যায়। কুসুমা ভাবি পিছু রাখলেও জানানোর সময় তার হাতে ছিল না। বিধায় সে রিকশায় চেপে বসে তার স্বামীর অফিসের ঠিকানায় যেতে লাগলো। তৎপর সময় আজরাফের ধ্যান অন্যদিকে ফেরানোর জন্য ভেবে নিল বিকাল বিলাস করার কথা বলবে। দেরি না করে হাতে থাকা ফোনে কুসুমা ভাবির নাম্বারে মেসেজ করে দেয়, আজ আমরা বিকাল বিলাস করব দুকাপুলি, রেডি হয়ে চলে আসুন ভাইয়ের অফিসে। স্বল্প কথায় যে কাজ হয়ে যাবে তা বেশ ভালোই জানতো নাজিবা। হলেও তাই। আজরাফের হাতে নাজিবা তার অতীত ফাইল দেখে স্বামীকে কথার ছলে ধ্যান অন্যদিকে ঘুরিয়ে ফাইলটা চুরি করে নেয়। ফাইলটিকে আপাতত দৃষ্টিতে গাড়ির সিটের নিচে লুকিয়ে রেখেছে নাজিবা। বাসার সামনে এলে পুনরায় আজরাফের ধ্যান অন্যদিকে নিয়ে ফাইলটা নিয়ে ছুটে লাগাবে। এই মেয়ে, চপাট চপাট মুখের সাথে বেশি ভাবনায়ও পড়ো দেখছি। না জানি আর কি কি গুণ দেখাবে। আজরাফের কণ্ঠে নাজিবা তার ভাবনার ইতি টেনে খুশ গলায় বলে, বিবি বলে কথা, গুণ তো নিজের স্বামীরেই দেখাবো। লজ্জার ভান নিয়ে নিজের বাহু দিয়ে আজরাফের বাহুতে মৃদু ধাক্কা দেয়। আকবর তার বউ দৃশ্যটি দেখে মিটমিট করে হাসতে লাগলো। আজরাফ তিনজনের দিকে ভোতা মার্কা মুখ করে বেরিয়ে যায়। স্যার, একটা খবর আছে। কিসের খবর? স্যার, আপনার বলা নিউজটি ওই সিফাত এর মৃত্যুর পর টেলিকাস্ট করার কথা ছিল, কিন্তু আজ ওই ঘটনার পার হওয়ার পুরো একদিন শেষ। তবে কি টেলিকাস্ট করব না? না, কালকে ভোরের নিউজ হবে এটা, কারণ কাল খুবই স্পেশাল ডে। কথাটি বলে রহস্যময় হাসি দেয় লোকটি। তার চেলারা কি বুঝলো কে জানে। তারা লিডারের কথা শুনে অজ্ঞাত রইল। কালকের দিনটায় কী বা এমন। লোকটি ফোন রেখে জোরে জোরে হেসে বক্সিং গ্লাভস পরে এক ব্যক্তির লাশকে ক্রমান্বয়ে আঘাত করতে থাকে। নিথর পচনশীল লাশকে মারতে দেখে মহিলাটির বমি পেয়ে যায়। তৎক্ষণাৎ ওয়াশরুমে গিয়ে বমি সেরে কুলি করে নেন। নিজেকে সামলে লোকটি রুমের সামনে গিয়ে দরজাটা আস্তে করে ভিড়িয়ে নেয়। কেননা লোকটির মাথা ঠান্ডা হতে এমন এক বিবশ দৃষ্টিগোচর হবে যা দেখার সাধ্য মহিলাটির নেই। তিনি সন্তর্পণে স্থান ত্যাগ করেন। অন্যথায় লোকটি বক্সিং শেষে জোরে শ্বাস নিতে লাগলো। লাশটির অবস্থা বিকৃত হয়ে চুপসে গেছে। কঙ্কাল দেখা যাচ্ছে লাশটির। নিশ্চুপে হাঁটু ভেঙে সামনে বসে পড়ল সে। লাশটির চারপাশ জুড়ে রক্তের ছড়াছড়ি। তবুও কোনো আকর্ষণ অনুভব করছে না সে, কেননা তার মস্তিষ্ক জুড়ে হারানো মেয়েটির আনাগোনা। বাধ্য হয়ে লাশটির রক্তের উপরে শুয়ে পড়ল সে। সমুদ্রে নানান খাবারের স্টল বসানো আছে। আকবর ও কুসুম নিজেদের কোয়ালিটি টাইম স্পেন্ডের জন্য আলাদা সিটে বসেছে। নাজিবা তাদের স্পেন্ডিং মোমেন্ট দেখে চোখ ছোট ছোট করে আজরাফের দিকে তাকায়। শার্ট প্যান্ট পরিহিত শ্যামপুরুষের মুখে বিকালের লাল আভা ছড়িয়ে পড়েছে। সৌন্দর্যের চেয়ে লোভনীয় লাগছে বেশি তার কাছে। বাক্যহীন সে তার ফোনে ফটাফট কিছু ছবি তুলে নেয়। আজরাফ মেয়েটির হাবভাব খেয়াল করে বলে, এই মেয়ে, কি করছো? হ্যাঁ, আমাকে না বলে ছবি তুলছো নাকি? ফোনটি লুকিয়ে নাজিবা ক্যাবলা মার্কা হাসি দিল। কথাবিহীন সমুদ্রে থাকা অন্যান্য কাপলদের মতো জোরপূর্বক আজরাফের বাহুতেই নিজের হাত পেঁচিয়ে স্বামীর গা ঘেঁষে দাঁড়ায় নাজিবা। মেয়েটির কাছে আজরাফ বিরক্তসূচক গলায় বলে, এই মেয়ে, সাপের মতো পেঁচাচ্ছ কেন? দূরে সরে দাঁড়াও। কথার প্রেক্ষিতেই নিজের হাত সরাতে নিলেই আকস্মিক নাজিবা উদাসীন গলায় বলে, দেখেন, চুপচাপ এভাবে বসে থাকুন, না হলে জনগণের সামনে ধোলাই খাওয়াবো। আজরাফ কথাটি শুনে মুখ ভেটকিয়ে বলে, বিবি, তুমি হয়তো ভুলে যাচ্ছ হু অ্যাম আই। ইউ নো না, আই এম দ্য বিজনেসম্যান আজরাফ ফাহিম।
এক ক্ষীণ মানবেরও সাহস নেই আমার সামনে একটু শব্দ করার। তবে আমার সাথে কেন বাসর রাতের পর থেকে নর্মাল বিহেভ করছেন? আমাকে কি কোনোভাবে বউ হিসেবে মেনে নিয়েছেন? একমাত্র আমার দাদির কথায় আমি আটকে গিয়েছি, না হলে তোমাকে 2 সেকেন্ডও চোখের সামনে সহ্য করতাম না। কথাগুলো শুনতে নাজিবার হৃদয় ক্ষতবিক্ষত হচ্ছিল। কিশোরী বয়সে মন পুরুষ যদি নিজ মুখে অসহ্যের বাণী শোনায়, তবে সেই নারী জ্যান্ত থেকেও সমমৃত কষ্ট পায়। ঘোমটার আড়ালে চোখের পানি আজরাফের নজরে আসছে না। যদি নজরে আসতো তবে বুঝতো তার কথায় কারো বক্ষ ভেদ করে নিদারুণ কষ্টে অশ্রু নির্গত হচ্ছে। চোখ মুছে নিজেকে সামলে আজরাফের হাতের বাহু খানিক শক্ত করে আঁকড়ে ধরে বলে, জানেন, আমার যে আপনি নামক মানুষটির সঙ্গে কখনো বিয়ে হবে কল্পনাও করিনি। যখন সামনে দেখলাম এক মুহূর্তের জন্য মনে হলো জীবনের সর্বসুখ হয়তো এবার পেতে চলেছি। পরক্ষণে সেই ভাবনা মুছে গেল আপনার প্রাক্তনের কথা শুনে। আর যাই হোক, কারো হৃদয়ে জোরপূর্বক স্থান পাওয়া যায় না, এ কথা আমি মনে প্রাণে বিশ্বাস করি। আচ্ছা শুনেন না, সব ভুলে আমাকে বউ হিসেবে আপন করে নেওয়া যায় না? আমাকে না দেখেই কি আপনার এত অনীহা আমার প্রতি? যদি কখনো দেখেও যদি হারিয়ে ফেলেন, তখন কি করবেন? তখন কি আমার জন্য আপনি চোখের পানি নাকের পানি এক করে ফেলবেন? বলুন। মেয়েটির কথায় কেমন এক অসীম গভীরতা লক্ষ্য করছে আজরাফ। তবুও তার ইগোর কাছেই মেয়েটির কথাগুলো নিছক বা বানোয়াট মনে হচ্ছে। দাঁতে দাঁত চেপে নিজের হাত সরিয়ে ধাক্কা দেয় নাজিবাকে। সে হতভম্ব দৃষ্টিতে তাকায় আজরাফের দিকে। মেয়েটি নিশ্চুপ রূপ দেখে সে বলে, জাস্ট শাট আপ গার্ল। তুমি কি ভেবেছ আমাকে সকাল থেকে ইমপ্রেস করার জন্য স্বামী স্ত্রীর খুনসুটি দেখাবে আর আমিও গলে যাব? তা হচ্ছে না বিবিজান, এই ড্রামাটা বন্ধ করো। তুমি এমনি এমনি আমাকে বিয়ে করোনি, তা আমার বেশ জানা আছে। বাসর রাতে আমার কপাল ফাটিয়ে ফার্স্টেই তুমি আমার ইগো হার্ট করেছ। সেকেন্ড, আমার বাবার অফিসে যে ড্রামা দেখালে কতই না বিব্রত বোধ করেছি জানো। অনেকে তো কানাঘুষা করে বলছে আমি গার্লফ্রেন্ডের সাথে ওয়াইফও রেখেছি, যেন বাই ওয়ান গেট ওয়ান ফ্রি প্রোডাক্ট। সো এক কথা কান খুলে শুনে রাখো, এই যে ভালো ব্যবহার তোমার সাথে করছি তা শুধুই লোক দেখানো। এতক্ষণ পাশে মানুষ ছিল, তোমাকে নিজ থেকে দূরে সরায়নি। আর যখন মানুষ যাওয়ার সাথেই আমাকে দূরে সরিয়ে দিলেন, এই তো? আজরাফের বাকি কথা সম্পূর্ণ হওয়ার পূর্বে নাজিবা বলে ওঠে কথাটি। সে শুনে বাঁকা হেসে সমুদ্রের দিকে এক পলক তাকায়। স্বামীর কথাগুলো শুনে রাগে গা জ্বলছে নাজিবার। খচ্চর করলা কোথাকার, এতক্ষণ আপনার মোহে আটকে প্রেম প্রেম পাচ্ছিল মনে, নিমেষেই স্বাদ মিটিয়ে দিলেন তো, এবার এর শাস্তি ভোগ করুন। শয়তানি হেসে নাজিবা ঘোমটা উপরে তুলে চারপাশ ভালো করে চোখ বুলিয়ে নেয়। মানুষজন তাদের সাইড থেকে বহু দূরে দাঁড়ানো। এই সময়টাকে কাজে লাগিয়ে জোরালো এক ধাক্কা দেয় আজরাফকে। আকস্মিক ধাক্কায় চিৎকার করে উঠে সে। ব্রিজের উপর থেকে সমুদ্রের বালির কাছে ঘেঁষে পড়ল। তার স্বামী পানিতে পড়ে গেছে, তাই অসহায়ের ভান ধরে চিৎকার করে বলে, ও স্বামী, আপনি চিন্তা করিয়েন না, আমি আপনাকে মরতে দেব না, না না না। আকবর ও কুসুমা ভাবেও চলে এলো। তারা মানুষজনের হইচই শুনে কাহিনী কি দেখতে সেই আশ্চর্য হয়ে গেল। কেননা নাজিবা একলা দাঁড়িয়ে কান্না করছে। কুসুমা ভাবি নাজিবাকে আগলে সান্ত্বনা দিচ্ছে। আকবর তাড়াতাড়ি গার্লসদের নিয়ে সমুদ্রের কিনারায় গেল। আজরাফ পানিতে বার কয়েক ডুব খেয়ে আগুনের ঝলসানো চোখে ব্রিজের উপর নাজিবার দিকে তাকায়। নাজিবা স্বামীর তাকানো দেখে পাত্তাই দিল না। মনে মনে বলে, লোক দেখানো ভালোবাসা, রাইট? বুঝবেন পাগলামিপনায় লোক দেখানো ভালোবাসা কত প্রকার ও কি কি। কুসুমা ভাবির কাঁধে মাথা হেলিয়ে অসহায় হওয়ার ভান ধরে গাড়ির কাছে চলে যায় তারা। আকবরও গরম তোয়ালে আজরাফকে পেঁচিয়ে নেয়। কেননা ঠান্ডার মৌসুমে সমুদ্রের পানি ঠান্ডা বটে, তবুও সূর্যের উষ্ণতায় কিঞ্চিত কমই বটে। ঠকঠক ঠান্ডায় কাঁপতে থেকে গায়ের উপর তোয়ালে লেপটে পেছনের সিটে বসে যায় আজরাফ। আকবর বন্ধুর নাজুক অবস্থা দেখে স্বেচ্ছায় গাড়ি চালানোর দায় সারে। ঠান্ডায় প্রখরতায় ঘুম ঘুম পেয়ে যায় আজরাফের। সে সিটের মধ্যে মাথা হেলিয়ে ঘুমাতে গেলেই চঞ্চল হাতে স্বামীর মাথাটি নিজ কোলের উপর নিয়ে নেয় নাজিবা। আজরাফের সিল্কি চুল অন্য গরম তোয়ালে
দিয়ে মুছে নেয় ভালো মতো। চুলের মধ্যে হাত বুলিয়ে ঘুমন্ত শ্যামপুরুষের গালে দু মানবী চক্ষুর আড়ালে চুমু দেয়। মন প্রান্তরে ভাবে, আপনার আমাকে ভালোবাসতেই হবে। আপনাকে না পাওয়া অবধি যে আমার মন শান্তিতে ঠাঁই নিবে না। আপনার আগুনময় উষ্ণতার জন্য আমি সব কিছুই করব। যত কষ্টই হোক পাগলামি করে হলেও আপনার ভালোবাসা আদায় করবই আমি। হক যেহেতু আমার, সেই হকের আশেপাশেও কাউকে ঘেঁষতে দেব না। সায়ের আঁচল দিয়ে ঠান্ডায় কাঁপতে থাকা আজরাফকে পেঁচিয়ে নেয় নাজিবা। মানবীর শরীরের উষ্ণতা পেয়ে ঘুমে মগ্ন রইল আজরাফ।